বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব কারেক্ট ফর্ম অফ ভার্বসের আরও কিছু নিয়ম। আর আজকের নিয়মগুলো হবে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে। তাহলে দেখে নিই। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশটির গঠন হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্ব। যেমন ইফ ইউ কাম আই গো। এটার উত্তরটা কি হবে? প্রিয় শিক্ষার্থী, কন্ডিশনাল সেন্টেন্সের আমি একটা রুল লিখেছি। ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশটির গঠন হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্ব। যেমন এক্সাম্পল দিয়েছি, ইফ ইউ কাম আই গো। এটা কি হবে? আমি আরও কন্ডিশনাল সেন্টেন্সে টোটাল নিয়ম আছে 3টা, আমি আরও 2টা নিয়ম লিখে তারপরে বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বর নিয়ম, ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশটির গঠন হবে সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভার্ব। যেমন ইফ ইউ কেম আই গো। প্রিয় শিক্ষার্থী, আমি আরও একটা নিয়ম লিখেছি। ইফ যুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশটির গঠন হবে সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভার্ব। যেমন আগের সেন্টেন্সটা আমি লিখেছি, ইফ ইউ কেম আই গো। এ দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, কাজে এটা এভাবে হবে। আমি আরও একটা নিয়ম লিখে তারপর বুঝিয়ে দেব। ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর অংশটির গঠন হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমি একই সেন্টেন্সটাকে লিখব যাতে তোমরা সহজে বুঝতে পারো। ইফ ইউ হ্যাড কাম
আই গো। প্রিয় শিক্ষার্থী, কন্ডিশনাল সেন্টেন্সের আমি 3টা নিয়ম লিখলাম। তাহলে আমরা প্রথম থেকে জেনে নেই কন্ডিশনাল সেন্টেন্সটা কি। কন্ডিশন মানে শর্ত, শর্তযুক্ত সেন্টেন্সকেই বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। যেমন যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আসো, এই যে শর্ত, শর্ত হচ্ছে তুমি আসলে আমি যাব। যাই হোক, এটা এখানে আলোচ্য বিষয় না, তবু আমি একটু বলে দিচ্ছি। যদি তুমি আসো আমি যাব, এটা শর্তযুক্ত বাক্য। ইফ দিয়ে শুরু হয়, যদি ইংরেজি হচ্ছে ইফ, ইফ দিয়ে শুরু হয়, এটা হচ্ছে শর্তযুক্ত বাক্য। তাহলে এটা 3টা নিয়ম আছে। 3টা নিয়ম জানা থাকলেই তোমরা রাইট ফর্ম অফ ভার্বটা সহজেই পেরে যাও। এটা নানান কাজে লাগে, শুধু রাইট ফর্ম অফ ভার্ব না, রাইট ফর্ম অফ ভার্ব ছাড়াও আছে তোমার এই কি বলে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে, তারপর সেন্টেন্স কানেক্টরের মধ্যে, আরও অনেক জায়গার মধ্যে এই কন্ডিশনাল সেন্টেন্সের প্রয়োজন লাগে। যাই হোক, প্রথম নিয়মটা ইফযুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশটির গঠন হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্ব। ইফযুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশটির গঠন হবে সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভার্ব। ইফযুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর অংশটির গঠন হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। 3টা একসাথে লক্ষ্য করো। এ দেখো, ইফের সাথের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কাজেই এই পাশে হবে সাবজেক্টের পরে উইল, তারপর মূল ভার্ব। এই সাবজেক্টের পরে আমরা উইল লিখবো, তারপর মূল ভার্ব লিখবো। আর দেখো এইখানে ইফযুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে? এ দেখো, সাবজেক্ট আছে, তারপর ভার্বের পাস্ট ফর্ম আছে, কাম কেম। কাজে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে হবে সাবজেক্টের পরে উড, তারপর মূল ভার্ব, যেমন আই উড গো, এরকম। ইফযুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর অংশটির গঠন হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এই দেখো, ইফযুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে? প্রথমে সাবজেক্ট আছে, তারপরে হেড আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। কাজে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই কারণে এখানে হবে আই উড হ্যাভ গন, সাবজেক্টের উপর উড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা উত্তরটা লিখি, ইফযুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা মিলে যায়, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উত্তরটা কি হবে? তোমরা তো শুধু পরীক্ষার মধ্যে উত্তর লিখবে, তাহলে সাবজেক্টের পরে উইল হবে, তারপর মূল। এই দেখো, সাবজেক্ট আর মূল ভাবটা দেওয়াই আছে, আমার শুধু কাজ উইলটা যোগ করা। এই যে এটা পরীক্ষার মধ্যে আসলে তোমরা লিখবে উইল গো, শুধু উইল গোটা লিখলেই হবে, ভার্বগুলো শুধু, আর কিছু না। ইফযুক্ত অংশটি পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশটি সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভার্ব। ইফ ইউ কেম, সাবজেক্ট, ইউ কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কাজে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে হবে সাবজেক্টের পরে উড, আই উড, তারপর মূল ভার্ব, আই উড গো। এটা পাস্ট হয়েছে, এটা প্রেজেন্ট ছিল, তখন উইল প্রেজেন্ট ফর্ম। যখন এটা কামটা কেম হয়ে গেছে, তখন এটারও পাস্ট ফর্ম হয়ে গেছে উড। এটা প্রেজেন্ট ছিল, উইল প্রেজেন্ট ফর্ম। এটা কামের পাস্ট ফর্ম কেম হয়েছে, এটারও পাস্ট ফর্ম উড হয়ে যাবে। ইফ ইউ কেম আই উড গো। দেখেছ, এটা ছিল প্রেজেন্ট টেন্স, কাজে এটা উইল। যখন এটা পাস্ট টেন্স হয়ে গেছে, পাস্ট টেন্স, তখন উইলটা হয়ে গেছে উড, এটাও পাস্ট হয়ে গেছে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে শুধু উত্তর উড গো, শুধু লিখতে হবে উড গো। ইফযুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হলে অপর অংশ সাবজেক্ট, উড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স, কেন পাস্ট পারফেক্ট টেন্স? সাবজেক্টের পরে হেড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কাজে আমরা ওইখানে উত্তরটা এটার উপর খেয়াল করেই লিখতে হবে। উত্তরটা কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর উড হ্যাভ। সাবজেক্ট তো আই দেওয়াই আছে, তারপর উড হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গো ওয়েন্ট গন। এই যে হয়ে গেল গো অ্যান্ড গন। তাহলে এটা যখন প্রেজেন্ট ফর্ম ছিল, তখন এই যে প্রেজেন্ট ফর্ম উইল। যখন এটা পাস্ট ফর্ম হয়ে গেছে ভার্ব, তখন উইলের পাস্ট ফর্ম হয়ে গেছে উড। যখন এটা
পারফেক্ট হয়ে গেছে, হ্যাঁ, তখন এটাও পারফেক্ট কন্ডিশনাল হয়ে গেছে। উড হ্যাভ দিয়ে পাস্ট পার্টিসিপল। পরীক্ষার মধ্যে শুধু উড হ্যাভ গন লিখতে হবে। এই হচ্ছে 3টা কন্ডিশনাল সেন্টেন্সের রুল। এখন পরীক্ষার মধ্যে অনেক সময় এইরকমও আসে, অনেক সময় সেন্টেন্স আনলেস দিয়েও লেখে। আনলেস মানে হচ্ছে যদি না, আনলেসের ভিতরে ইফ নট লুকিয়ে আছে। তোমরা আনলেস লেখা থাকলেও এইরকম সেন্টেন্সই গঠন করতে পারো। আনলেসের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আনলেসের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। একই নিয়ম হবে, হ্যাঁ। যেমন তুমি যদি একটা সেন্টেন্স লিখো, আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তাহলে ইউ মনে করো তোমার দেওয়া আছে শাইন, ইউ নট, মনে করো নট লেখা আছে, নট শাইন ইন লাইফ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। দেখছো, এটা যদি না, ইফ আছে আনলেসের ভিতরে, এই কারণে ইফের নিয়মটা প্রযোজ্য। যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ নট শাইন ইন লাইফ, তুমি জীবন উন্নতি করবে না। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্টের ভার্বের প্রেজেন্ট ফর্ম। কাজে এখানে সাবজেক্টের পরে উইল, তারপরে মূল ভার্ব। তাহলে আমরা সবটুকু লিখবো এইভাবে। পরীক্ষার মধ্যে শুধু উত্তর হবে। আমি এখন পুরো লাইনটা লিখে দেখাচ্ছি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো। ব্র্যাকেটের মধ্যে যদি নট থাকে, নটটা তোমরা নেগেটিভ করে দিও। নট থাকা মানে এটা নেগেটিভ করতে হবে। তাহলে আমরা তো লিখবো সাবজেক্টের পরে উইল লিখবো, তো উইলের সাথে তো নটটা হয়ে যাবে। নট থাকলে কোনো সমস্যা নাই, শুধু নেগেটিভ। ইউ উইল নট শাইন ইন লাইফ, পরীক্ষার মধ্যে আসলে লিখতে হবে উইল নট শাইন। শুধু উইল নট শাইন লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আরেকটা কথা দেখাচ্ছি। তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, অনেক সময় সেন্টেন্সটা হ্যাড দিয়ে শুরু হয়। হ্যাড দিয়ে শুরু হলে, যেমন হ্যাড দিয়ে শুরু হলে ইফ এর নিয়ম প্রযোজ্য, নিয়ম প্রযোজ্য হবে। যেমন had I been a king, I help the helpless। দেখেছো, এখানে ইফ নেই, কিন্তু হ্যাড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। অনেক সময় হ্যাড দিয়ে সেন্টেন্স শুরু হলেও এখানে ইফের অর্থ আসে। যেমন হ্যাড আই বিন এ কিং, আমি যদি একজন রাজা হয়ে থাকতাম। আই হেল্প দ্য হেল্পলেস, আমি তাহলে অসহায়দেরকে সহযোগিতা করতাম। তাহলে এখানে হ্যাড দিয়ে যদি শুরু হয়, তাহলে ইফের নিয়ম প্রযোজ্য হবে। তুমি দেখো, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। ইফ যুক্ত অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হলে তারপর অপর অংশ কি স্ট্রাকচার হবে? সাবজেক্ট উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, তৃতীয় রুট। এই দেখো, পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টটা পিছনে গিয়ে আছে, এটা সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স।
তাহলে এখানে হবে সাবজেক্ট উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড আই বিন এ কিং I would have helped the helpless. I would have helped the helpless. তাহলে এটা লেখা যায়। তোমরা পরীক্ষার মধ্যে শুধু উত্তর লিখবে would have helped, এই যে would have helped এটা লিখলেই হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে কন্ডিশনাল সেন্টেন্সের উপর, কারেক্ট ফর্ম অফ ভার্বসের উপর, তাহলে তোমরা প্রশ্ন করো, অবশ্যই আমি উত্তর দেব। যদি ভিডিও ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তোমরা ইন্টারমিডিয়েটের সিলেবাসে যত পড়া আছে সব এই চ্যানেলে পাবে, সব কিছু এক চ্যানেলে। ওকে, আল্লাহ হাফেজ।